আদৌ সিবিআই চায় যে নিরপেক্ষ তদন্ত হোক বা যারা দোষী তাদেরকে সম্পূর্ণরূপে ধরে আনতে চায়, তাহলে সেই ছাত্রছাত্রীরা তাদের কেরিয়ারের উপর একটা স্টেক লাগিয়ে এই আন্দোলনে পা বাড়িয়েছিলেন। পলিটিক্যাল রাজনৈতিক মতাদর্শকে ছেড়ে রেখে শুধুমাত্র অভয়ার ন্যায় বিচার চাওয়ার জন্য। তাহলে তো তারা অভয়ার ন্যায় বিচারটা দিয়েই, সিবিআইকে দিয়ে এবং সুপ্রিম কোর্টকে দিয়ে অভয়ার ন্যায় বিচারটা দিয়েই তারা এই ইলেকশনে যেতে পারতেন এবং ভোটে দাঁড়িয়ে ক্ষমতা অর্জন করলাম বা এমএলএ হলাম বা এমপি হলাম, তবেই আমি অভয়ার ন্যায় বিচার দেবো। তাহলে এইখানে উদ্দেশ্যটা কি? আমি মনে করি অভয়ার ন্যায় বিচার পাওয়া এখনও সম্ভব, কিন্তু এত দীর্ঘসূত্রিতার মধ্যে পড়তে হলো কেন? দেখুন, আমরা তো এই অভয়ার ঘটনা দিয়ে পুলিশ প্রশাসন, টালা থানা থেকে পুলিশ প্রশাসনের সম্মুখীন হয়েছি, আমরা রাজ্য প্রশাসনের ভূমিকা দেখেছি, আমরা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা দেখেছি। সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমরা সুপ্রিম কোর্টের ভূমিকাও দেখেছি, হাইকোর্টের বিচারপতিদের ভূমিকাও দেখেছি। তাহলে এই যে সামগ্রিকটাকে নিয়ে যে সিস্টেম, এই সিস্টেম একজন সাধারণ মানুষকে বিচার দিতে চাই বলে আমার মনে হয় না। তাহলে এইখানেও যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে সদিচ্ছার প্রশ্ন। আদৌ রাজ্য প্রশাসন চায় যে অভয়ের নিরপেক্ষ তদন্ত হোক বা বিচার হোক? আদৌ সিবিআই চায় যে নিরপেক্ষ তদন্ত হোক বা যারা দোষী তাদেরকে সম্পূর্ণরূপে ধরে আনতে চায়? তাহলে স্বাভাবিকভাবেই একটা যোগ সাজসের জায়গা থাকছে রাজ্য প্রশাসন, সিবিআই এবং সামগ্রিক যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা একটা অর্থে চায় না যে অভয়া ন্যায় বিচার পাক। ন্যায় বিচার দিলে কি হবে? যে সাধারণ অগণিত মানুষ যারা প্রতিদিন নানান সমস্যার মধ্যে আসছে, যারা এই ঘটনার সাথে কানেক্ট করে নানানভাবে রাস্তায় এসছেন, পথে এসেছেন, আন্দোলন করেছেন, রাত দখলের সাক্ষী থেকেছেন, মিছিলের সাক্ষী থেকেছেন, তাহলে তারা একটা জায়গায় মনে করেছে যদি এই বিচারটা দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে অগণিত মানুষ তারা তাদের প্রতিদিনকার যে অত্যাচারের চিত্র, অনবিচারের চিত্র, সেই চিত্র নিয়ে আরও সোচ্চার হবে। তাহলে মানুষকে এই রাষ্ট্র চায় তারা হতাশার মধ্যে জানুক। আপনারা অভয়ার যারা আন্দোলন করেছেন, আন্দোলনকারী হিসেবে এই সুদীর্ঘ পথের যাত্রী ছিলেন, তাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন, দেখতে পাবেন যে কই অনিকেত, কই কিছুই তো হলো না। তাহলে তারা চায় একটা হতাশার মধ্যে নিমজ্জিত করে দিতে, যাতে পরবর্তীকালে আন্দোলনের পথের দিকে কেউ এগোতে না চায়। তাহলে এটাই এই রাষ্ট্রের মূল উদ্দেশ্য, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে আসছে। তাহলে এইখানে আমি যেটা মনে করি যে একদিকে যেমন এই রাষ্ট্র ব্যবস্থা আছে, রাজ্য প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, আমাদের রাজ্য সরকার আছে, শাসক দল আছে, কেন্দ্রীয় সরকার আছে, সিবিআই আছে এবং সামগ্রিক বিচার ব্যবস্থা আছে, আর একদিকে এই আন্দোলনের সম্মিলিত মানুষজন যারা ন্যায় বিচারের জন্য, নারী সুরক্ষার জন্য, হসপিটালের সুরক্ষার জন্য যারা আন্দোলনে এসেছিলেন। তাহলে এই যে এই দুই পক্ষ আজকে দিনের আলোর মতন পরিষ্কার। তাহলে তারা তাদের হতাশার জায়গা তুলে ধরতে চাইবে, আমাদেরকে তুলে ধরতে হবে আগামী দিনে কীভাবে এই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা নিয়ে আমরা এগোতে পারবো এবং সাধারণ মানুষের যে সামগ্রিক পরিকাঠামোর জায়গা, সেই দাবিগুলোকে আমরা পূরণ করতে পারবো। অভয়ার মা দাবি করছেন যে তিনি যদি ভোটে যেতেন বা তার দল তৃণমূলকে যদি হটিয়ে দেয়, উপড়ে ফেলে, তাহলে অভয়ার বিচার পাওয়া যাবে। সেটা কতটা বাস্তবসম্মত আপনি মনে করেন? না, এই প্রসঙ্গে দুটো কথা বলা দরকার। এক হচ্ছে, কাকু কাকিমা বিজেপি নামক একটা দলের অধীনে থেকে লড়াই করছেন এবং তার প্রার্থী হয়েছেন। তাহলে প্রথম কথা, বিজেপি দলের যে সামগ্রিক ইতিহাস আছে এখনও অবধি, তাহলে সেখানে নানান রকমের অপ্রীতিকর ঘটনার সাক্ষী আছেন। তাহলে সেই সূত্রটাকে টেনে ধরে কাকু কাকিমাকে সামনে রেখে এবং অভয়ার ন্যায় বিচারকে সামনে নিয়ে নানা কথা বলা যায়, কিন্তু এই কথার মধ্য দিয়ে কাকু কাকিমার মানে সন্তানহারা বাবা মাকে কেউ অপমান করুক বা কেউ কটূক্তি করুক, এটা আমি চাই না। তাহলে মেয়ের লাশের উপর দাঁড়িয়ে তারা বিচার চাইছে, বা ধর্ষকদের গলায় একদিন কাকু কাকিমাও মালা দেবে, হ্যাঁ আমরা তোমাকে চিনে নিলাম, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা থেকে আমার মনে হয় সামগ্রিক সমাজের সোশ্যাল মিডিয়ায় যারা লেখালেখি করছেন, এই ঘটনা নিয়ে আলোচনা করছেন, তাদের একটা সীমাবদ্ধতার জায়গা রাখা উচিত বলে আমার মনে হয়। তাহলে সম্মান জানিয়ে সমালোচনা করুন, আলোচনা করুন, কিন্তু কোনো রকমের কটূক্তি বা অসংবেদনশীল কথা বলবেন না। এটা প্রথম। দ্বিতীয় কথা, স্বাভাবিকভাবে এটা ঠিকই বলেছেন আপনি যে বিজেপির যে সাম্প্রতিক ইতিহাস আছে এতদিনের সুদীর্ঘকালের, এবং তারা বিভিন্ন রাজ্যে যেগুলোতে ক্ষমতায় আছে, সেখানে নারী সুরক্ষার যে সামগ্রিক চিত্র, সেই সামগ্রিক চিত্র তো আজকে দিনের আলোর মতন পরিষ্কার। তাহলে যে কথাটা বলতে চাই যে তাদের উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য যদি থাকতো যে আমরা অভয়ার ন্যায় বিচারটা দেব, তাহলে তো তারা অভয়ার ন্যায় বিচারটা দিয়েই, সিবিআইকে দিয়ে এবং সুপ্রিম কোর্টকে দিয়ে অভয়ার ন্যায় বিচারটা দিয়েই তারা এই ইলেকশনে যেতে পারতেন
এবং অভয়ার মা বা কাকু কাকিমা বা সামগ্রিকভাবে বিজেপি দলও প্রচার করতে পারতো যে দেখুন আমরাই অভয়ার ন্যায় বিচার দিলাম, নারী সুরক্ষা নিয়ে আমরাই সবার আগে এবং আমরাই নাম্বার ওয়ান, এই বলেই তো তারা প্রচার করতে পারতেন। তাহলে এই হলে পশ্চিমবাংলার মানুষের কাছেও একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি পাওয়া যেত যে অভয়ার ন্যায় বিচারটা দেখো বিজেপিই দিয়েছে, অভয়ার ন্যায় বিচারটা দেখো সিবিআই দিয়েছে, অভয়ার ন্যায় বিচারটা দেখো সুপ্রিম কোর্ট দিয়েছে। এটাই তো সবচেয়ে সুষ্ঠু এবং স্বাভাবিক গণতান্ত্রিক পরিকাঠামোতে হওয়া উচিত ছিল, কিন্তু কই এটা তো হলো না। তাহলে আমি ভোটে দাঁড়ালাম এবং ভোটে দাঁড়িয়ে ক্ষমতা অর্জন করলাম বা এমএলএ হলাম বা এমপি হলাম, তবেই আমি অভয়ার ন্যায় বিচার দেবো। তাহলে এইখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচনে অভয়ার যে ন্যায় বিচারের প্রতি মানুষের আবেগ, ইমোশন, সেই ইমোশনকে ব্যবহার করে নির্বাচনী ভোট বৈতরণী পার করা, এটাই মুখ্য উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য যদি হতো অভয়ার ন্যায় বিচার, তাহলে তো তারা এই ন্যায় বিচারটা দিয়েই ইলেকশনে আসতে পারতেন। তাহলে নারীরা আরও বেশি সুরক্ষিত ফিল করতেন যে সত্যি বিজেপি সরকার সারা ভারতবর্ষে যাই হোক না কেন পশ্চিমবাংলায় তারা ভালো কাজ করবেন। এই প্রতিশ্রুতি তো দিয়ে রাস্তায়, মোড়ে, পাড়ায়, মহল্লায় তারা প্রচার করতে পারতেন, কাকু কাকিমাকেও তারা সঙ্গী নিতে পারতেন। তাহলে এটা তো আমরা দেখতে পেলাম না। তাহলে আমরা কখনোই ভাবতে পারি না যে এই ঘটনা দিয়ে অভয়ার ন্যায় বিচার আসা সম্ভব বলে বাস্তবসঙ্গত কোনো দৃষ্টিভঙ্গি বা বাস্তবসঙ্গত কোনো মত আমি এখনও অবধি কোনো খুঁজে পাইনি। অভয়ার মা বাবা প্রকাশ্যেই অভিযোগ করছে যারা অভয়ার আন্দোলনে এসেছিলেন বহু মানুষ তারা তাদের নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্যই করেছেন। তো এই ঘটনাটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? না, আমার মনে হয় যে এই আন্দোলনের সাথে আমরা বহুবার এই কথাটা বলেছি এইভাবে, যখন আমরা আন্দোলন করছি আপনারা খেয়াল করে দেখবেন শাসক দলের বিভিন্ন মানুষজন এই আন্দোলনকে বিভিন্ন রকমভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। তখন আমরা একটা কথাই বলেছিলাম যে এই ঘটনা নিয়ে যদি কেউ আলোচনা করেন তাহলে এই ঘটনার যে সংবেদনশীলতা, সহমর্মিতা, সেটাকে মাথায় রেখে আলোচনা করবেন। তাহলে অভয়ার মা বাবার ক্ষেত্রেও আমরা কাকু কাকিমা বলি, কাকু কাকিমার ক্ষেত্রেও যেটা বলার সেটা হচ্ছে, কাকিমা আপনারা যেটা ভেবে দেখবেন সেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজে যখন প্রথম দিন এই ঘটনা ঘটছে তখন আরজিকর মেডিকেল কলেজের অসংখ্য জুনিয়র ডাক্তার সন্দীপ বাহিনীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করেছে। তাহলে তারা তাদের কেরিয়ার ভুলে গেছে, তারা তাদের নর্মাল সাধারণ মানুষের জীবনযাত্রা ভুলে গেছে। একজন মেডিকেল ছাত্র হিসেবে পরবর্তীকালে সন্দীপ ঘোষ ওই কলেজের তখন প্রিন্সিপাল, তিনি তখনও ট্রান্সফার হয়নি বা কোথাও যাননি, এবং তার ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন সন্দীপ ঘোষ বারবার ট্রান্সফার হওয়ার পরেও ফিরে এসেছে। তাহলে সেই ছাত্রছাত্রীরা তাদের কেরিয়ারের উপর একটা স্টেক লাগিয়ে এই আন্দোলনে পা বাড়িয়েছিলেন। যে রাত দখলের কথা বললেন, অসংখ্য মানুষ পলিটিক্যাল রাজনৈতিক মতাদর্শকে ছেড়ে রেখে শুধুমাত্র অভয়ার ন্যায় বিচার চাওয়ার জন্য, তাহলে কোনো না কোনো অংশে মানুষ কানেক্ট করেছে। আমরা যেমন তার সহকর্মী হিসেবে বিচার চেয়েছি, আমাদের মনে প্রশ্ন জেগেছে যে একটা হসপিটালের ভিতরে এই ধরনের ঘটনা কী করে ঘটতে পারে, সেই উত্তর খুঁজতে এসেছি। সিস্টার দিদিরা রাতের পর রাত এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন করেছে, এবং নানান ঘটনা যদি বর্ণনা করতে হয় তাহলে অসংখ্য মানুষের চোখের জলের মধ্য দিয়ে এই আন্দোলন সংগঠিত হয়েছে। সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা তাদের রাজনৈতিক মতাদর্শ ছেড়ে দিয়ে তারাও চেয়েছে অভয়ার ন্যায় বিচার চাও। বিভিন্ন সংবাদ মাধ্যমের যারা এডিটার, ডেপুটি এডিটার, চিফ এডিটার, বিভিন্ন সাংবাদিক হিসেবে তাদের কাজ হয়ে গেছে, তারপরেও তারা স্বাস্থ্য ভবনের সামনে, অনশন মঞ্চের সামনে, আরজিকর মেডিকেল কলেজে রাতের পর রাত, দিনের পর দিন আমাদের সাথে কাটিয়েছে। একজন নিজেকে আন্দোলনকারী সাংবাদিক হিসেবে তিনি ভাবতে শুরু করেছেন। তার পরিবার, তিনি পরপর 3-4 দিন বাড়ি ফেরেন না সাংবাদিক, কিন্তু দেখা যাচ্ছে তার পরিবার বলছে ঠিক আছে তুমি তো আন্দোলনে আছো, আমি মনে করছি আমার পরিবারটা আন্দোলনে আছে। তাহলে একজন সাংবাদিক এর পরিবারও তিনি ভাবছেন তোমার কাজ শেষ হয়ে গেছে, তবু আন্দোলনে থাকাটা মানে আমাদের পরিবার আন্দোলনে থাকা। তাহলে এই আন্দোলনের আবেগটা, আন্দোলনের সমবেদনাটা বা সহমর্মিতাটা ঠিক এইভাবে ছিল। তাহলে আমরা ডাক দিয়েছিলাম আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, সেই সুরটা সারা দেশ, সারা বাংলার মধ্যে ধ্বনিত হয়েছিল। তাহলে এইটা ছিল আন্দোলনের মূল সুরের জায়গা। তাহলে সেই সুরের বাইরে যদি কোনো কথা হয়, আমি মনে করি না সেটা অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের শিক্ষা, অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জায়গা। তাহলে তারা রাজনৈতিক দলের যেতেই পারে, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আন্দোলনকে কালিমালিপ্ত করার কারোই অধিকার আছে বলে আমি মনে করি না। সেটা কাকু কাকিমার দিক থেকেও বলতে হলে তাই, জুনিয়র ডাক্তারদের দিক থেকে বলতে হলে তাই, বিভিন্ন রাজনৈতিক দল তিনি যে দলের হয়ে দাঁড়িয়েছেন তাদের হলেও বলতে হলে চাই, সিপিএম বা তথাকথিত যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার অলিন্দে থাকেন বা লড়াইয়ে, এই ভোট ময়দানে লড়াইয়ে এবং ক্ষমতা দখল করার জন্যই যাদের আশু লক্ষ্য, তাদের কাছেও আমার অনুরোধ, এই ঘটনাকে কেন্দ্র করে যখন বিশ্লেষণ করবেন বা আলোচনা করবেন, এই ঘটনার সমমর্মিতা, সমবেদনাকে সামনে রেখে আলোচনা করুন, ডিসকাশন করুন, পথসভা করুন, যা মন যায় আপনাদের দিক থেকে করুন।
কিন্তু আন্দোলনের যেটা মূল সুর, এই সুরটাকে বিঘ্নিত করবেন না। এটাই নাগরিক সমাজের কণ্ঠ, জুনিয়র ডাক্তারদের কণ্ঠ, সাধারণ মানুষের কণ্ঠ। তাহলে এই কণ্ঠটাকে কোনোভাবেই আমার মনে হয় না কালিমালিপ্ত করার কোনো রকমের জায়গা আছে। কাকু কাকিমাকে আপনার পিপলস ভয়েসের পক্ষ থেকে আমি অনুরোধ রাখবো, তারা যদি এই কথা শোনেন, তারা যেন এই কথাটাকে রিথিঙ্ক করেন, নতুনভাবে পুনর্মূল্যায়ন করেন। পুনর্মূল্যায়ন করার আমার মনে হয় প্রয়োজন আছে।